নমস্কার, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের সাথে থেকে আমিও ভালোই আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে নকশালবাড়ি আন্দোলন। তারই একটি সাব টপিক আমরা আলোচনা করব, নকশালবাড়ি কেন, বলতে পারি অরিজিন অফ নকশালবাড়ি মুভমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই বলবো যে 1967 সাল থেকে 1972 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে যে শব্দগুলো সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের আকাশ বাতাসকে যে শব্দগুলি কাঁপিয়েছে সেগুলি হচ্ছে নকশালবাড়ি, নকশালিজম, নকশালবাদ ইত্যাদি। এরপর এই নকশালিজম বা নকশালবাদ সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে। আজও এর অগ্নিশিখা সম্পূর্ণ নির্বাপিত হয়েছে এ কথা কিন্তু আমরা বলতে পারি না, কারণ নকশালের অর্থাৎ নকশালবাদের উত্তরাধিকার নিয়ে একটি গোষ্ঠী কিন্তু আজও ভারতবর্ষে সক্রিয়। প্রশ্ন আসছে যে কি এই নকশালবাড়ি বা নকশালবাদ। শুরুতেই বলবো নকশালবাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে দার্জিলিং এর তরাই অঞ্চলে শিলিগুড়ি শহরের পশ্চিম দিকে অবস্থিত নেপাল সীমান্তের একটা অখ্যাত গ্রাম ছিল সে সময়। আজ যদিও সেটা শহরে পরিণত হয়েছে। এই অখ্যাত গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে এই নকশাল নামটি হয়ে উঠেছিল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের শ্রেণী শোষণ ও রাষ্ট্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের মূল মন্ত্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে নকশালবাড়ির সেই ঘটনা কি ছিল, কেনই বা অখ্যাত গ্রামের এক ঘটনা একেবারে অল্প সময়ের মধ্যে বিখ্যাত হয়ে উঠেছিল। আজকে মূলত এই দুটি প্রশ্নের উত্তরই আমরা খুঁজব, তাহলে আমরা বুঝতে পারবো যে নকশালবাড়ি কেন তৈরি হয়েছিল। আগে দেখে নিই ঘটনাটি কি। দার্জিলিং জেলার তরাই অঞ্চলে ফাঁসি দেওয়া নকশালবাড়ি খড়িবাড়ি অঞ্চলে জমি উদ্ধারের লড়াই চলছিল 1960-এর দশকে। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইনকে ফাঁকি দিয়ে এই অঞ্চলের জোরদাররা সিলিং বহির্ভূত প্রচুর জমি নিজেদের দখলে রেখেছিল। কৃষক সমিতি কৃষকদের সংগঠিত করে এই জমিগুলি উদ্ধার করার আন্দোলনে নেমেছিল। তাই এখানকার কৃষকদের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সংগঠিত করার কাজেও কমিউনিস্ট দলের কর্মীরা কিন্তু ছিল অত্যন্ত সক্রিয়। এর প্রতিক্রিয়ায় যোদ্ধারাও কিন্তু একেবারে নিষ্ক্রিয় ছিল না। প্রথমত তাদের নিজেদের লেঠেল বাহিনী এবং সরকারি আইন এবং পুলিশের সহায়তা নিয়ে তারাও কৃষকদের বিরুদ্ধে একটা প্রতিরোধ প্রতিহিংসা গড়ে তুলেছিল। শুধুমাত্র যে তারা জমি নিজেদের দখলে রেখেছিল তাই নয়, এই সময় তারা পুরোদমে কৃষকদের উচ্ছেদ করার কাজও কিন্তু চালিয়ে যাচ্ছিল। এরই প্রতিবাদে সংগঠিত হয়ে কৃষকরা জমি উদ্ধার করার লড়াইয়ে মত্ত হয়েছিল। এইরকমই পরিস্থিতিতে 1967 খ্রিস্টাব্দের 24শে মে নকশালবাড়ির ঝরুজোতে কৃষক মহিলারা একটা সভায় বসেছিল। পুরুষরা সবাই পুলিশের ভয়ে ছিল পলাতক। এই সভায় সশস্ত্র পুলিশ বাহিনী এসে উপস্থিত হলে গ্রামে খবর রটে যায় মহিলাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। তাতেই আশপাশের এলাকা থেকে প্রায় 100 খানেক কৃষক লাঠি, বল্লম, তীরধনুক ইত্যাদি নিয়ে খুব দ্রুত এই পুলিশ বাহিনীকে ঘেরাও করলে পুলিশ বাহিনী শূন্যে গুলি ছড়ে। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতঙ্কের মাঝে ভিড়ের মধ্য থেকে কেউ একজন তীর চালালে সার্কেল ইন্সপেক্টর সোনম ওয়াংবির গায়ে লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উল্লেখ্য যে এই ঘটনাটি সম্পূর্ণরূপে একটা আকস্মিকভাবে ঘটেছিল এবং ঘটেছিল নেতৃত্বের অনুপস্থিতিতে। তবে নেতৃত্ব বুঝে গিয়েছিল যেহেতু সার্কেল ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ হত্যা হয়েছে, স্বাভাবিকভাবে পুলিশি নির্যাতন নেমে আসবে। তাই পরদিন সকালবেলা
নেতৃত্ব কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল জনগণকে, সাধারণ কৃষকদেরকে সংগঠিত করতে। নেতৃত্বের মধ্যে ছিলেন কেশব সরকার, খোকন মজুমদার, জঙ্গল সাঁওতাল, সৌরেন বসু, কানু সেনাল প্রমুখ প্রধান, এছাড়া আরো অনেকে ছিলেন। এই দিন অর্থাৎ 25শে মে, 24শে মের ঘটনার ঠিক পরের দিন কৃষকরা সংগঠিতভাবে মিছিল করবে বলে স্থির হয়েছিল। এই সময় নকশালবাড়িতে প্রসাদজোতে একটা পুলিশ ভ্যান থেকে একটি জমায়েতের উপর গুলি চালিয়ে 8 জন মহিলা, 2 জন শিশু সহ মোট 11 জনকে পুলিশ হত্যা করে। এই ছিল নকশালবাড়ির মূল ঘটনা। তারা নিহত হয়েছিলেন সেই মহিলাদের নামগুলি হচ্ছে ধনেশ্বরী দেবী, সরুবালা বর্মন, সোনামতি সিং, সোমেশ্বরী মল্লিক, গতিদাও শৈবানী, ফুলমতি সিং, সাম্বরী শৈবানী, হারসিং মল্লিক প্রমুখ। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে উত্তরবঙ্গ এবং ক্রমে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এক উগ্র বামপন্থী আন্দোলনের বিকাশ ঘটে। এই আন্দোলন প্রথমে সামন্তবাদী ভূস্বামীদের বিরুদ্ধে এবং খুব অল্প সময়ের মধ্যেই যুক্তফ্রন্ট সরকারকে পুঁজিবাদী, আধা সামন্ততান্ত্রিক, ঔপনিবেশিক বলে আখ্যায়িত করে সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠান বিরোধী রূপ ধারণ করেছিল। এই আন্দোলনের মূল মন্ত্র ছিল বিপ্লব। সমকালীন সময়ে সংসদীয় গণতন্ত্রের পথে ক্ষমতা দখলের জন্য বাম দলগুলি যে অবস্থান নিয়েছিল তাকে সংশোধনবাদ বলে তার বিরোধিতা করে চারু মজুমদার চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের সহিংস পথে বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা দখলের তত্ত্ব প্রচার করেন। এই তত্ত্বে একদল ছাত্র যুবক রোমান্টিকতায় আচ্ছন্ন হয়ে আন্দোলনে যোগদান করে এবং একে একটা উগ্র বামপন্থার রূপ প্রদান করেন। ক্রমে তাদের কার্যকলাপ সমগ্র রাজ্য তথা দেশব্যাপী প্রসার লাভ করে। এই আন্দোলনের উৎসস্থল নকশালবাড়ির নাম অনুসারে এর নাম হয় নকশালবাড়ি আন্দোলন এবং যে আদর্শের উপর ভিত্তি করে এই আন্দোলন পরিচালিত হয় তার নাম হয় নকশালবাদ বা নকশালিজম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নকশালবাড়ির ঘটনা কি করে একটা আন্তর্জাতিক ঘটনায় পরিণত হলো, এত বড় একটা আন্দোলনের রূপ নিল? এই বিষয়টিকে বুঝতে হলে আমাদের সমকালীন আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি সে সম্পর্কে একটু জানতে হবে। সুতরাং একটু পিছিয়ে গিয়ে আমাদের বিষয়টা বুঝতে হবে। 1960 সালের নভেম্বর মাসে মস্কোতে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক আন্তর্জাতিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয় যে পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে শ্রমিক, কৃষক তথা প্রগতিশীল দলগুলির সঙ্গে ক্ষমতা দখল করা সম্ভব। এর জন্য সশস্ত্র সংগ্রামই একমাত্র পথ নয়। তাই বিভিন্ন দেশে জাতীয়তাবাদী দলগুলির সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা করাও প্রয়োজন। কিন্তু 1963 খ্রিস্টাব্দে চীনা কমিউনিস্ট পার্টি এর বিরোধিতা করে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল ও জাতীয় বুর্জোয়াদের সঙ্গে সহযোগিতাকে সংশোধনবাদী এবং শ্রমিক স্বার্থ বিরোধী বলে প্রচার করে। ইতিমধ্যে 1962 খ্রিস্টাব্দে চীন ভারত আক্রমণ করেছে। স্বাভাবিকভাবেই ভারতীয় কমিউনিস্টদের মধ্যে একটা দোলাচল তৈরি হয়েছিল, কাকে সমর্থন করা হবে, ভারতের জাতীয়তাবাদের পক্ষ নেবে নাকি কমিউনিস্ট পার্টির পক্ষ নেবে। এই দোলাচলের মাঝে চীনের এই ঘোষণা বিভাজন রেখাকে আরো স্পষ্ট করে দেয়। 1964 সালে সিপিআই পার্টি থেকে একাংশ বেরিয়ে এসে সিপিআইএম
অর্থাৎ মার্ক্সবাদী দল গঠন করে। কিন্তু মাত্র 5 বছরের মধ্যে 1967 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট নেতৃত্ব বুর্জোয়া বাংলা কংগ্রেসের অজয় মুখার্জির নেতৃত্বে মন্ত্রিসভার শরিক হলে একে দলের আদর্শের বিচ্যুতি বলে আখ্যায়িত করে নেতৃত্বের একাংশ চীনা কমিউনিস্ট দলের পথকে আঁকড়ে ধরে এবং নব্য সংশোধনবাদের বিরোধিতা করতে শুরু করে। এই দলেই ছিলেন চারু মজুমদার, কানু সেনাল, সৌরেন বসু, কেশব সরকার, জঙ্গল সাঁওতাল প্রমুখ নেতৃত্ব। চারু মজুমদার, যিনি দলের আদর্শগত ভিত্তি প্রস্তুত করেছিলেন, 1967 সালে নির্বাচনের সময় সিপিআইএম দলের বিরোধিতা করলেও, অর্থাৎ মূল যে বাংলা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের লড়াইয়ের বিরোধিতা করলেও সিপিআইএম নেতৃত্ব তরাই অঞ্চল থেকে দল মুছে যাওয়ার ভয়ে সেদিন চারু মজুমদারকে দল থেকে বহিষ্কার করতে পারেনি বা করেনি। তরাই অঞ্চলের দরিদ্র কৃষক ও চা বাগানের শ্রমিকদের সংগঠিত করার কাজ বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ নেতৃত্ব বহু আগে থেকেই শুরু করেছিলেন। তারই মধ্যে নকশালবাড়ির প্রসাদ জোটের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজনীতি ও রাষ্ট্র আন্দোলিত হয়েছিল। কারণ চীনের পিকিং রেডিও ও পিপলস ডেইলি পত্রিকায় নকশালবাড়ির কৃষকদের ওপর গুলি চালনার ঘটনা ও তার প্রতিবাদকে বসন্তের বজ্র নির্ঘোষ বলে ঘোষণা করে সশস্ত্র সংগ্রামের আহ্বান জানালে প্রান্তীয় উত্তর বাংলার স্থানীয় একটি আন্দোলন রাতারাতি আন্তর্জাতিক রূপ পেয়ে যায়। সেদিন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এই সময় ছাত্র যুবকদের একাংশ, মূলত মেধাবী কিছু ছাত্র যারা মূলত আদর্শবাদের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়, তারা সমকালীন রাষ্ট্র, সমাজ, বিচার, প্রশাসন সকল জায়গায় দুর্নীতি অনাচার দেখে দেখে এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল যে নকশালবাড়ির ঘটনার মধ্যে তারা একটা আলোক রশ্মি দেখতে পায় এবং এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে সমগ্র রাজ্যব্যাপী একটা উগ্র বামপন্থী সশস্ত্র সহিংস আন্দোলনের জন্ম দেয়। সাম্প্রতিককালে কোনো কোনো গবেষক আবার নকশালবাড়ি আন্দোলনের মধ্যে, বিশেষত নকশালবাড়িতে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার মধ্যে আদর্শবাদের কোনো লক্ষণ খুঁজে পাননি। তারা বলেন নকশালবাড়ির কৃষকদের বৃহদাংশ ছিল তফসিলি উপজাতিভুক্ত। এদের সঙ্গে চীনের নেতৃত্ব তথা মাও জেদং এর আদর্শের বিশেষ কোনো পরিচয় ছিল বলে এই নব্য গবেষকরা স্বীকার করেন না। তাদের মতে ক্ষুধা, দারিদ্র, বঞ্চনার বিরুদ্ধে এই উপজাতীয় মানুষজনের আন্দোলন ভারতবর্ষের নতুন কিছু নয়। ঔপনিবেশিক সময়কালেও ক্ষুধা, দারিদ্র, রাষ্ট্রীয় বঞ্চনা, আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রীয় দোসরদের শোষণের বিরুদ্ধে এই সাঁওতাল উপজাতির মানুষরা বিদ্রোহী হয়েছে। তাদের সঙ্গে এই মার্ক্সবাদী বা মাওবাদী আদর্শের কোনো যোগ ছিল না। সোজা কথায় এই গবেষক দল বলতে চেয়েছেন যে নকশালবাড়িতে প্রসাদ জোটে বা ঝরু জোটে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলো সশস্ত্র আদর্শবাদ দ্বারা সংগঠিত বিপ্লব নয়, সেগুলো ছিল নিম্ন বর্গের মানুষের আন্দোলন। আন্দোলন ক্ষুধার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, যেটা ইতিপূর্বেও সংগঠিত হয়েছে। কিন্তু এই বঞ্চিত মানুষের প্রতিবাদকে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব এই মাওবাদের সঙ্গে জুড়ে দিয়ে নিজেদের স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার করেছে। তবে
এই আন্দোলন খুব বেশি দিন ধরে গ্রামে চলেছিল তা কিন্তু নয়। অল্পকালের মধ্যেই গ্রামের পরিসর ছেড়ে দিয়ে এই আন্দোলন শহরের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়েছিল এবং হয়ে পড়েছিল রাষ্ট্রবিরোধী, প্রতিষ্ঠান বিরোধী। যাই হোক, নকশাল আন্দোলনের সমগ্র বিবরণ, তার পর্যায় এবং সাফল্য একটা ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। আমরা নেক্সট ভিডিওতে এই নকশাল আন্দোলনের বর্ণনা, পর্যায় এবং সাফল্য সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই আলোচনা রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।